মৃচ্ছকটিকম। আজকের আলোচনার বিষয় মৃচ্ছকটিকম। ইংলিশে বলা হয় মৃচ্ছকটিকা। এর আরেকটা সাবটাইটেল রয়েছে, এটাকে বলা হয় এ রোমান্টিক কমেডি ইন 10 অ্যাক্টস। 10টি অঙ্কে বিভক্ত হয়েছে এই নাটকটি। নাটকটি লিখেছেন শূদ্রক, ইংলিশে বলা হয় শূদ্রকা। এটি অরিজিনালি একটি ক্লাসিক্যাল সংস্কৃত ড্রামা। নাটকটির মধ্যে যে পুরো গল্পটা রয়েছে সেটা শুরু করার আগে আমরা লেখক শূদ্রক সম্পর্কে কিছু জেনে নেব। এটাকে এ রোমান্টিক কমেডি ইন 10 অ্যাক্টস এটা বলার কারণ হলো এতে 10টি অঙ্ক বা 10টি অ্যাক্ট রয়েছে। এই নাটকটির ইংরেজি নাম বা ইংলিশ ট্রান্সলেশন করার পরে যে নামটা দাঁড়িয়েছিল সেটা হলো দ্য লিটিল ক্লে কার্ট। দ্য লিটিল ক্লে কার্ট। চলুন এবার শূদ্রক সম্পর্কে একটু জেনে নেই। প্রাচীন সংস্কৃত নাট্যশাস্ত্রের ইতিহাসে শূদ্রক একটি অবিস্মরণীয় নাম। মৃচ্ছকটিকম সহ আরও কয়েকটি নাটকের জন্য তিনি প্রাচীন সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। অবশ্য শূদ্রক সম্পর্কে কোনো কিছুই নির্দিষ্টভাবে জানা যায় না, এমনকি এই নাটকটিও যে তার লেখা সেই সম্পর্কেও মতপার্থক্য রয়েছে। আর তার জীবন সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে প্রচলিত ধারণা অনুসারে লোকে বলে যে তিনি একজন রাজা ছিলেন আর তার সংস্কৃত সাহিত্যে বিশেষ পারদর্শিতা ছিল। নাটক, বিশেষ করে সংস্কৃত নাটকে বৈচিত্র্য এবং গতি তিনি নিয়ে এসেছিলেন। তার জীবন সম্পর্কে নির্দিষ্ট এবং সঠিক বিবরণী কোনো উৎস থেকেই কিন্তু পাওয়া যায় না। এই নাটকে রয়েছে একটি প্রস্তাবনা বা প্রলগ। এই প্রলগে মৃচ্ছকটিকার যে লেখক তার সম্পর্কে একটু জানা যায়। এখানে বলা হয়েছে যে এই নাটকের রচয়িতা ছিলেন শূদ্রক। তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজা। তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তার গণিত শাস্ত্রে পারদর্শিতা ছিল। তিনি প্রায় 110 বছর বেঁচে ছিলেন। তবে এই বিবরণী যে কতখানি সত্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আসলে কালিদাস, ভবভূতি এবং শূদ্রক এরা প্রাচীন ভারতীয় নাট্যজগতে বিশিষ্ট নাম। এখন আমাদেরকে আরেকটি বিষয় জেনে নিতে হবে, সেটা হলো যে ভাস একজন লেখক ছিলেন। তিনি লিখেছিলেন চারুদত্তম নামে একটি অসম্পূর্ণ নাটিকা বলতে ছোট্ট নাটক, এবং তার উপরে ভিত্তি করেই সম্ভবত এই চারুদত্তম এই নাটকের উপর ভিত্তি করেই শূদ্রকের এই মৃচ্ছকটিকম নাটকটি লেখা হয়। কারণ এই মৃচ্ছকটিকম নাটকের মেইন চরিত্র, হিরো, তিনি নায়ক, তার নাম হচ্ছে চারুদত্ত। এবার নাটকটির নামকরণ সম্পর্কে একটু আলোচনা। এই মৃচ্ছকটিকম নাটকের বিষয়বস্তুটি নাটকের ভিতরেই রয়েছে। সংস্কৃতে মৃচ্ছকটিকার যে অর্থ, সেটার অর্থ হলো ছোট মাটির গাড়ি। ছোট্ট একটা মাটির গাড়ির বিশেষ অবদান রয়েছে নাটকটির ঘটনা প্রবাহের মধ্যে। চারুদত্ত এবং বসন্ত সেনার প্রেম কাহিনী এই নাটকের মূল উপজীব্য বিষয়। চারুদত্ত বিবাহিত ছিলেন এবং রোহসেনা নামে তার একটি নাবালক পুত্রও ছিল। চারুদত্ত ছিলেন খুব দয়াশীল এবং দান করার মতো মনোভাব তার মধ্যে ছিল, এবং সবকিছু লোককে দিয়ে তিনি এখন নিঃস্ব এবং দরিদ্র হয়ে পড়েছেন। এর জন্য তিনি তার পরিবারকে নিয়ে এক দুস্থ গরিব অবস্থার মধ্যে জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছেন। নাটকের মধ্যে এক সময় দেখা যাবে যে বসন্ত সেনা চারুদত্তের বাড়িতে এসে তার নাবালক পুত্রকে মাটির গাড়ি নিয়ে বিরক্ত হয়ে খেলা করতে দেখছেন। বালকের চাই সোনার একটি গাড়ি, কিন্তু তিনি মাটির গাড়ি নিয়ে খেলা করছেন। তিনি বলতে এখানে বসন্ত সেনা তার গহনার পাত্র থেকে গহনা বের করে সেই মাটির গাড়ির উপরে ঢেলে দিয়ে গাড়িটিকে সোনায় মুড়ে দেন, সোনা দিয়ে ভর্তি করে দেন। ফলে তার দামি গহনাগুলো চারুদত্তের বাড়িতেই থেকে যায়। চারুদত্তের ছেলে আগে কিন্তু সোনালি রঙের গোল্ডেন যে গাড়ি সেইটা নিয়ে খেলা করতো, কিন্তু সেই গোল্ডেন যে কার্ট, গোল্ডেনের সেই গাড়িটা, সেটা কিন্তু প্রতিবেশীর একজনের ছেলের ছিল, এবং সেই প্রতিবেশী সেই গাড়িটি নিয়ে গেছে। তাই কিন্তু ছেলেটি এখন মাটির গাড়ি নিয়ে খেলা করছে এবং বিরক্তির সঙ্গে খেলা করছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো
যে আহ, চারু দত্তের বিরুদ্ধে বসন্ত সেনাকে হত্যার অভিযোগ ওঠে এবং এও বলা হয় সে বিচার সভায় যে চারু দত্ত বসন্ত সেনাকে একটি বাগানে ডেকে নিয়ে গিয়ে তার অলংকার বাক্স তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং তাকে হত্যা করে। আ- কিন্তু এগুলো ছিল মিথ্যে, এই সবটাই ছিল মিথ্যে অভিযোগ। চারু দত্তের বিরুদ্ধে লালসাগ্রস্ততা, আহ, যে অভিযোগ, লালসাগ্রস্ত হওয়ার অভিযোগ, সেটা এনেছিল চক্রান্তকারী এবং নাটকের যে ভিলেন শকার, তার নাম হলো শকার। এই শকারের কিন্তু আরেকটা নাম রয়েছে, তার নাম হচ্ছে সাংস্থানাকা। সাংস্থানাকা, এই সাংস্থানাকা বা শকার, এ হচ্ছে ওখানকার রাজা। রাজার হচ্ছে শালা, ব্রাদার ইন ল, এবং এই রাজার নাম হলো পালক, রাজা পালক। তিনি ছিলেন খুবই অত্যাচারী এবং স্বৈরাচারী রাজা। চারু দত্তের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হয়ে ওঠে এবং এটা সত্য বলে প্রমাণিত হয় যখন তার বাড়ি থেকে বসন্ত সেনার গহনাগুলি উদ্ধার হয়। কিন্তু বসন্ত সেনা যখন সেই বিচারালয়ে গিয়ে এসে হাজির হয়, তখন কিন্তু চারু দত্তের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে মিথ্যে প্রমাণিত হয় এবং চারু দত্ত একটা নির্দিষ্ট বা উচ্চ পদ পায় রাজসভাতে, কারণ রাজার পরিবর্তন ঘটে, নতুন রাজা আসে। এবং এইখানে দেখা যাচ্ছে যে নাটকের যে ক্লাইম্যাক্স, মেইন যে অভিযোগ এবং মেইন যে পতন, উত্থান পতন, নাটকের যে ঘটনার উত্থান পতন, সেটা কিন্তু এই 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 মাটির গাড়িটিকে কেন্দ্র করেই হয়েছে। তাই এই দ্য লিটল ক্লে কার্ড যদি দেওয়া হয় নাম, তাহলে কিন্তু নাটকটির নাম সার্থক হয়ে ওঠে। এইবার দেখে নেই যে এই নাটকের যে চরিত্রগুলো রয়েছে, সেই চরিত্রগুলো কারা, সেই চরিত্র সম্পর্কে পরিচয় জেনে নিই। যে রাজা রয়েছে, রাজা পালক, রাজা পালকের কিন্তু আমরা এই নাটকে তার চরিত্র হিসেবে আসতে দেখব না, তার নামের উল্লেখ রয়েছে, তার নাম উল্লেখ করা হচ্ছে, কিন্তু তিনি নাটকের একজন ক্যারেক্টার হিসেবে আবির্ভূত হবেন না স্টেজে। প্রথম ক্যারেক্টার আমরা নিচ্ছি চারু দত্ত। চারু দত্ত একজন গরিব ব্যবসায়ী, তিনি হচ্ছেন এই নাটকের যে নায়ক। দ্বিতীয় চরিত্র মৈত্রেয়। মৈত্রেয় হচ্ছে চারু দত্তের বন্ধু, তিনি একজন ব্রাহ্মণ। চারু দত্ত ব্রাহ্মণ, ইনিও একজন ব্রাহ্মণ। তিনি এই নাটকের আবার বিদূষক। বিদূষক বলতে এখানে আমরা সূত্রধর বলতে পারি। তিনি হচ্ছেন মৈত্রেয়। তৃতীয় নাম্বার থার্ড, বর্ধমানকা। বর্ধমানকা চারু দত্তের একজন চাকর। রাধানিকা। রাধানিকা চারু দত্তের একজন মহিলা চাকরানী। আর রহসেনা, পরবর্তী চরিত্র রহসেনা। রহসেনা হচ্ছে চারু দত্তের ছেলে। তারপরের ক্যারেক্টার দত্তা। দত্তা হচ্ছে চারু দত্তের ওয়াইফ, স্ত্রীর নাম। এবার আমরা আসব বসন্ত সেনার চরিত্রে। এই বসন্ত সেনা হচ্ছেন একজন সম্পদশালী মহিলা, তিনি হচ্ছেন এই নাটকের নায়িকা। আর তিনি একজন বলে না বেশ্যা টাইপের ধূর্তা, চারু দত্তের ওয়াইফ, স্ত্রীর নাম। এবার আমরা আসব বসন্ত সেনার চরিত্রে। এই বসন্ত সেনা হচ্ছেন একজন সম্পদশালী মহিলা, তিনি হচ্ছেন এই নাটকের নায়িকা। আর তিনি একজন বলে না বেশ্যা টাইপের বা নগরবধূ, যেখানে সবাই গিয়ে এন্টারটেনমেন্ট করতে পারে। তারপরের চরিত্র মদনিকা। মদনিকা হচ্ছে বসন্ত সেনার চাকরানী। তারপরের ক্যারেক্টার কুম্ভালিকা। কুম্ভালিকা এ হচ্ছে বসন্ত সেনার চাকর। এর পরের ক্যারেক্টার দেখব সাংস্থানাকা। এই সাংস্থানাকা হচ্ছে ভিলেন, যাকে আমরা শকার বলে জানবো। শকার আর সাংস্থানাকা একই, তিনি হচ্ছে রাজার শালা, তিনি হচ্ছেন নাটকের ভিলেন। পরের ক্যারেক্টার স্থাভারাকা। স্থাভারাকা হচ্ছেন এই ভিলেনের আবার সার্ভেন্ট, সহযোগী। পরের ক্যারেক্টার সর্বালিকা। সর্বালিকা হচ্ছে একজন ব্রাহ্মণ, তিনি একজন ব্রাহ্মণ এবং মদনিকাকে ভালোবাসেন। একজন ব্রাহ্মণ লোক, তিনি মদনিকাকে ভালোবাসেন, তার নাম হচ্ছে সর্বালিকা। এরপরের ক্যারেক্টার আর্যক বা আরিয়াক। এই আর্যক ভবিষ্যৎ বক্তা, সেই ভবিষ্যৎ বক্তা বলে দিয়েছিল যে এই আরিয়াকা ভবিষ্যতে কিং হবে, এবং এই আরিয়াকা একজন বিদ্রোহী, রিভলিউশনারি মানুষ, বিদ্রোহী। এই মৃচ্ছকটিক নাটকটা শুরু হয়েছে মহাকাব্যের মতো করে,
মহাকাব্যে কি হয়, মহাকাব্যে একটা ইনভোকেশন থাকে, প্রলগ থাকে। নাটকটা শুরু হওয়ার আগে কিছু কথা স্টেজে এসে সূত্রধার মশাই বলে দেবেন। তো এইরকম একটা প্রলগ কিন্তু এই নাটকে রয়েছে, যেখানে কিন্তু এই লেখকের পরিচয় সম্পর্কে কিছু পাওয়া যায়, এবং এর মধ্যে এই নাটকের মধ্যে কি কি রয়েছে সেই সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। এই প্রলগটা এমনভাবে লেখা হয়েছে, এটা ইংলিশ ট্রান্সলেশন করলে করে পড়লে এরকম হবে: উইদিন দ্য টাউন অবন্তী নেমড ডুয়েলস ওয়ান কল্ড চারুদত্তা ফেমড, no less for youth than poverty, a merchant's son and Brahmin he. His virtues have the power to move Basanta Sena's inmost loved, fair as the springtime's radiancy, and yet a courtesan is she. So here King Shudraka the tale imparts of love's pure festival in those two hearts, of prudent acts, a law sweets wrong and hate, a rascal's nature and the course of fate. নাটকটিতে কিছু দার্শনিক বা ফিলোসফিক্যাল কথাবার্তা রয়েছে। এই ফিলোসফিক্যাল কথাবার্তার মধ্য দিয়েই কিন্তু নাটকটির যে থিম, এই থিমগুলো ফুটে ওঠে। আমি এখান থেকে বলছি, লাইন বলছি, যেখানে নাটকটির আউটলাইন পাওয়া যাবে পুরো বিষয়বস্তুর। দ্য ল্যাক অফ মানি ইজ দ্য রুফ অফ অল ইভিল, প্রাইড অ্যান্ড ট্রিক্স অ্যান্ড লাইস অ্যান্ড ফ্রড আর ইন ইউর ফেস, ফলস প্লেগ্রাউন্ড অফ দ্য লাস্টফুল গড, সাস ইজ ইউর ফেস। এই নাটকের মধ্য দিয়ে তৎকালীন সমাজের যে জীবনচিত্র কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার চলুন নাটকটির মধ্যে যে গল্পটা রয়েছে, পুরো নাটকটি আমরা গল্পের আকারে জেনে নিই যে কী রয়েছে। প্রথম অঙ্ক, অ্যাক্ট 1। এখানে শুরুতেই দেখা যাবে যে একটা প্রস্তাবনা, তারপরেই নাটকের ঘটনা আরম্ভ হচ্ছে। প্রথমে দেখা যাবে যে বিদূষক মৈত্রেয়, আমি বলেছি যে মৈত্রেয় হচ্ছে চারুদত্তের বন্ধু, তিনি আবার বিদূষক। তিনি তার বন্ধু চারুদত্তের বাড়িতে যাচ্ছেন। তার বক্তব্য থেকে জানা যায় কিভাবে চারুদত্ত তার পৈতৃক সম্পত্তি তিনি সবাইকে দান করে দিয়েছেন, দরিদ্র লোককে দান করে দিয়ে নিজে নিঃস্ব হয়ে গেছেন। এখানে চারুদত্তের সঙ্গে তার দেখা হবে। তারপর তারা যখন কথাবার্তা বলে সেই স্থান ত্যাগ করলো, তখন বসন্ত সেনা প্রবেশ করে। বসন্ত সেনাকে অনুসরণ করে আমরা দেখতে পাবো যে সেই ভিলেন দুর্নীতিপরায়ণ শামস্থানাকা বা আর্য বসন্ত সেনার পিছু নিচ্ছেন, তাকে ফলো করছেন। এটা ছিল এক অন্ধকার রাত্রি। বসন্ত সেনা ওই পাপীর লালসার চোখ এড়িয়ে চারুদত্তের গৃহে আশ্রয় নিয়েন, ঢুকে পড়েন। অনুসরণকারী শামস্থানাকা পিছনে পিছনে সেখানে ঢুকে পড়েন, এবং ঢুকে পড়ে সেই চারুদত্তের বাড়িতে গিয়ে ভুল করে কাজের মহিলাকে তিনি হাত ধরে টানাটানি করতে শুরু করেন, কারণ তিনি ভেবেছিলেন এটাই হবে বসন্ত সেনা, কারণ অন্ধকার রাত্রিবেলা। তবে শেষ পর্যন্ত নিজের ভুল তিনি বুঝতে পারেন যে না, এটা বসন্ত সেনা নয়, এটা একজন অন্য মহিলা। তখন তিনি সেখান থেকে পালিয়ে আসেন। চারুদত্তের সাথে বসন্ত সেনার দেখা হয় রাত্রিবেলাতে, কারণ তিনি ওই বাড়িতে আশ্রয় নিয়েছেন। বসন্ত সেনা তার কাছে তার গহনার বাক্স রেখে দেন, চারুদত্তের কাছে দিয়ে দেন যে আপনি এটা যত্ন করে রেখে দেন, কারণ আমার বাড়িতে থাকলে এটা চুরি হয়ে যেতে পারে। চারুদত্ত রাজি হয়ে যান, এবং চারুদত্ত সেই বাক্সটি কি করে, চারুদত্ত তার বন্ধু মৈত্রেয়কে সাবধানে রাখার জন্য দেন। এরপরে তিনি বসন্ত সেনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে যান। চারুদত্ত বসন্ত সেনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্ক শুরু হবে, সেকেন্ড অ্যাক্ট। এখানে বসন্ত সেনার সাথে তার যে কৃতদাসী মদনিকা, তাকে দেখতে পাবো। তারা কথাবার্তা বলছে, এবং দাসীর কাছে বসন্ত সেনা স্বীকার করেন যে চারুদত্তকে তার ভালো লেগেছে, এবং চারুদত্তের প্রতি সে প্রেমে পড়ে গেছে। এর পরবর্তীতে আমরা দেখব যে বসন্ত সেনা একজন গ্যাম্বলার, জুয়ারিকে তিনি বাঁচাবেন। জুয়ারিকে তিনি বাঁচাবেন। জুয়া খেলে তিনি টাকা পয়সা হারিয়েছেন, এমন একজন লোককে বাঁচাবেন, এবং তাকেও কিছু টাকা পয়সা দিবেন, এবং সেই জুয়ারি একজন ভালো মানুষে পরিণত হবেন, এবং একজন সাধু বা সন্ন্যাসী হয়ে যাবেন তিনি পরবর্তী জীবনে। যে
বসন্ত সেনা খবর পাচ্ছেন যে একজন কর্মচারী, যে কর্মচারী হচ্ছে এই বসন্ত সেনার কর্মচারীকে একজন সন্ন্যাসী বাঁচিয়েছে পাগলা হাতির হাত থেকে। এই জন্য সেই সন্ন্যাসীকে চারুদত্ত নিজের একটি কাপড় দিয়ে পুরস্কৃত করেছেন। এবার তৃতীয় অঙ্কের মূল ঘটনা আমরা দেখতে পাবো যে বসন্ত সেনার গয়নার বাক্স চুরি হয়ে গেছে। একজন দরিদ্র ব্রাহ্মণ, তার নাম হচ্ছে সর্বালিকা, সেই সর্বালিকা এই ঘটনাটি করেছে, চুরিটি করেছে। কারণ তার চুরি করার পিছনে একটি কারণ ছিল। সর্বালিকা এই যে গহনার বাক্স চুরি করছে চারুদত্তের বাড়ি থেকে, এটা চুরি করছে যে তার প্রেমিকা হচ্ছে মদনিকাকে তিনি ছাড়াবেন। মদনিকা আবার দাসী, মদনিকা হচ্ছে বসন্ত সেনার কৃতদাস। এই জন্য নিজের প্রেমিকা, যে এখন কৃতদাসী, বসন্ত সেনার কৃতদাসী, তাকে তিনি ছাড়ানোর জন্য চুরিটা করেছেন। এরপর মানে দাসত্ব থেকে মুক্তি দেবেন, প্রেমিকাকে ছাড়িয়ে আনবেন। এবার বসন্ত সেনার সোনার বাক্স চুরি হয়ে গেছে, এই জন্য চারুদত্ত খুব মানে কষ্টের মধ্যে পড়ে যান যে গয়নার বাক্স তো ফেরত দিতে হবে, এখন তিনি কী করবেন। এই সময় চারুদত্তের স্ত্রী, যার নাম হচ্ছে ধূতা, এই ধূতা নিজের মুক্তার হার খুলে দেন, যে চারুদত্তকে দিয়ে দেন, যে এই মুক্তোর বাক্সটি চারুদত্তকে দিয়ে, মুক্তোর যে মালাটি সেটি খুলে চারুদত্তকে দিয়ে দেয়, যাতে সে বসন্ত সেনাকে সেই চুরি হয়ে যাওয়া গহনার পরিবর্তে দিয়ে শোধ করতে পারে। মানে বসন্ত সেনার ক্ষতিপূরণ হিসেবে ওই ধূতার মুক্তোর মালাটি 4th অ্যাক্ট। এখানে দেখতে পাবো যে সারবালিকা যে গহনার বাক্স চুরি করে নিয়ে গেছেন, সেটি নিয়ে গিয়ে তিনি বসন্ত সেনার বাড়িতে যান। গিয়ে তিনি মদনিকাকে সেই গহনার বাক্সটি দেন, যে এই গহনা দিয়ে তিনি যেন ছাড়া পেয়ে যান বসন্ত সেনার কাছ থেকে। কিন্তু মদনিকা সারবালিকাকে বলে যে তুমি নিজের হাতে গিয়ে দিয়ে দাও। তখন সারবালিকা সেই গহনার বাক্স কি করে না বসন্ত সেনাকে দিয়ে দেয় এবং বলে যে আমার প্রেমিকাকে তুমি মুক্তি দিয়ে দাও, যে এখন তোমার দাসী, তাকে তুমি মুক্তি দিয়ে দাও, মদনিকাকে মুক্তি দাও। কিন্তু বসন্ত সেনা তো নিজের গহনার বাক্স চিনতে পারে, কিন্তু সে কিছু বলে না। গহনার বাক্সটি চুপচাপ নিয়ে নেয় এবং তিনি মদনিকাকে মুক্ত করে দেন। এদিকে চারুদত্ত তার নিজের বউয়ের যে সোনার হার, সেই যে মুক্তোর হার, সেটি চারুদত্ত পাঠিয়ে দেন বসন্ত সেনার কাছে ক্ষতিপূরণ হিসেবে। এবং সেটি চারুদত্ত কার হাত ধরে পাঠান না, তার বন্ধু বিদূষক মৈত্রের হাতে পাঠান। বসন্ত সেনা সেটিও রেখে দেয়, নীরবে রেখে দেয় এবং কিছুই বলে না। সে যে নিজের গহনার বাক্সটি পেয়েছে সেটি আর বলে না। এরপর পঞ্চম অঙ্ক 5 অ্যাক্ট। এখানে দেখতে পাবো আমরা যে বসন্ত সেনা চারুদত্তের বাড়িতে একবার যায়, যেদিন একটা রাতে খুব ঝড় ও বৃষ্টি হয়, সেই রাতে তিনি আবার চারুদত্তকে দেখার জন্য যান, মানে একটা বাহানা নিয়ে, অজুহাত ধরে চারুদত্তের বাড়িতে যান। এবং সেখানে প্রেমিক যুগল চারুদত্ত এবং বসন্ত সেনা দুজনেই সারা রাত ধরে নিজেদের আবেগ ও ভালোবাসা ব্যক্ত করে এবং সারা রাত একসঙ্গে ওখানে কাটান। আসলে এখানে বসন্ত সেনা চারুদত্ত প্রেরিত যে মুক্তোর হার সেটা পেয়ে সেটা তিনি গলায় পরিধান করেন এবং সেটা পরে নিয়ে তিনি চারুদত্তের সঙ্গে দেখা করার মনস্থির করেন। এটাকে বলা হয় প্রেমের অভিসার। এবং প্রেমের এই অভিসারে যাবেন বলে তিনি স্থির করেন, কিন্তু সমস্ত ঝড়ঝঞ্ঝার রাত পেরিয়েও তিনি কিন্তু চারুদত্তের বাড়ি থেকে উপস্থিত হয়েছিলেন। এরপর 6th অ্যাক্ট, ষষ্ঠ অঙ্ক। যখন সকাল হয়ে যায় তখন চারুদত্ত বাড়ি থেকে বাইরে কোনো কাজে যাবেন এবং যাওয়ার আগে বসন্ত সেনাকে বলেন যেন সে বিকেলে যেন শহরের বাইরে দূরে একটা পার্কের মতো জায়গা রয়েছে, ফুলের বাগান, সেখানে যেন তার সঙ্গে তিনি দেখা করেন। এবং চারুদত্ত চলে যাওয়ার পর বসন্ত সেনা চারুদত্তের ছেলে রোহসেনার সঙ্গে দেখা করেন এবং তিনি দেখতে পান যে রোহসেনা একদম কান্নাকাটি করে বিরক্ত হয়ে খেলা করছে একটি মাটির গাড়ি নিয়ে। কারণ রোহসেনা তার বন্ধুর মতো সোনার গাড়ি নিয়ে সে খেলতে চায়, কিন্তু তার সেই সোনার গাড়ি নেই। বসন্ত সেনা তার নিজের সমস্ত সোনার গয়না তার সেই মাটির গাড়িতে রেখে সেটাকে সোনার সমান করে তোলেন। এবং বিকেলবেলায় দুর্ভাগ্যবশত বসন্ত সেনা ভুল করে সেই ভিলেন যে সকার বা সাংস্থানাকা তার প্রেরিত ঘোড়ার গাড়িতে উঠে পড়েন। আসলে তিনি ভেবেছিলেন যে এই ঘোড়ার গাড়িটা পাঠিয়েছে হচ্ছে চারুদত্ত পাঠিয়েছে তার জন্য, ভুল করে তিনি বসে পড়েন। কিন্তু চারুদত্ত সত্যি একটা গাড়ি পাঠিয়েছিল, সেই গাড়িতে ভুল করে উঠে পড়ে অন্য এক ব্যক্তি,
চারুদত্তের গাড়িতে উঠে পড়ে সেই বিদ্রোহী একজন মানুষ, তিনি উঠে পড়েন চারুদত্তের গাড়িতে। আর বসন্ত সেনা উঠে পড়েন ভিলেনের গাড়িতে, ভিলেন সকারের গাড়িতে। সেই বিদ্রোহী লোকটার নাম হচ্ছে আর্যক বা আরিয়াক। তিনি চুপি চুপি চারুদত্তের গাড়িতে উঠে পড়েন এবং গাড়িগুলো নিজেদের নিজেদের স্থানে পৌঁছালো। একটা গাড়ি পৌঁছালো সেই বাগানে, ফুলের বাগানে বা পার্কে চারুদত্তের কাছে, যার মধ্যে রয়েছে আর্যক। আর্যককে দেখে, এখন কিন্তু শুরু হচ্ছে সপ্তম অঙ্ক, 7th অ্যাক্ট। আর্যককে দেখে এদিকে চারুদত্ত অবাক হয়ে যায়, কারণ ওটাতে বসন্ত সেনা আসার কথা। এবং আর্যককে চারুদত্ত রক্ষা করে এবং আর্যককে ওখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। ওই গাড়িতে করেই আর্যককে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি কাউকে বলবো না। এবং আর্যক খুব খুশি হয় তার সেই উপকারিতা, সেই চারুদত্তের উপকারী মনোভাব দেখে। এবং ওখান থেকে চারুদত্ত অপেক্ষা করতে করতে পরে ওখান থেকে চলে যান, দেখেন যে বসন্ত সেনা আসেনি, ওজন সে ওখান থেকে চলে যায়। এবার শুরু হবে অষ্টম অঙ্ক, 8th অ্যাক্ট। এখানে আমরা দেখতে পাবো যে বসন্ত সেনা এসে হাজির হয়েছেন সেই সকারের কাছে। সকার যেখানে রয়েছেন সেখানে এসে চারুদত্ত বসন্ত সেনা উপস্থিত হয়েছে। সকার বা সাংস্থানাকা আর তার চেলাপেলা যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, তারা সবাই মিলে বসন্ত সেনাকে অপমানসূচক মন্তব্য করে এবং সবাই তাকে প্রেম নিবেদন করতে থাকে। কিন্তু বসন্ত সেনা কোনো কিছুতেই আগ্রহ দেখায় না। এতে করে ভিলেন সকার আরও রেগে যায় এবং আরও রেগে গিয়ে কি করে, বসন্ত সেনার গলা টিপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার জন্য চেষ্টা করে। এর ফলে বসন্ত সেনা জ্ঞান হারায়, অজ্ঞান হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এবং ভিলেনগুলো মনে করে যে বসন্ত সেনা মারা গেছে এবং তারা সেখান থেকে তাকে ফেলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে একজন বৌদ্ধ সন্ন্যাসী, আমি বলেছিলাম একজন মানুষ সন্ন্যাসী হয়ে গেছিল, বসন্ত সেনা উপকার করেছিল যাকে, এবং দেখতে পাবো যে একজন বৌদ্ধ সন্ন্যাসী এসে বসন্ত সেনাকে সেখান থেকে বাঁচায়। তার চোখে পড়ে অজ্ঞান হয়ে যাওয়া বসন্ত সেনা এবং বসন্ত সেনাকে সেখানে নিয়ে, তিনি ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে সুস্থ করে তোলেন। এবার শুরু হবে 9th অ্যাক্ট, নবম অঙ্ক। এই দৃশ্যে আমরা দেখতে পাবো যে চারুদত্তকে বসন্ত সেনার যে খুন হয়েছে সেই দোষ দেওয়া হয়, তাকে আদালতে তোলা হয় যে বসন্ত সেনাকে খুন করেছে চারুদত্ত। কারণ যে রাতে বসন্ত সেনার সেই অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটে, সেই রাতেই একটি বাগানে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছিল এবং মনে করা হচ্ছিল যে ওটাই বসন্ত সেনা। তাই সেই মৃত্যুর যে খুনের দোষ চাপানো হলো চারুদত্তের বিরুদ্ধে এবং চারুদত্তের বিরুদ্ধে আরও চার্জ আনা হলো যে তিনি বসন্ত সেনাকে টাকা আর সোনার লোভে খুন করেছেন। চারুদত্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলো যখন সেই ফুলের বাগানে যে উপস্থিত হওয়ার ব্যাপারটা, সেইটা সবাই জানতে পারলো যে ফুলের বাগানে চারুদত্তই ছিল। এবং এটা আরও জোরালো প্রমাণ হিসেবে প্রমাণিত হলো যখন চারুদত্তের বাড়ি থেকে সোনার গহনাগুলো উদ্ধার হলো। কারণ সেই সোনার গহনাগুলো তো সেখানেই রয়ে গেছে, চারুদত্তের বাড়িতেই রয়ে গেছে, সেই সোনার গাড়িতে ঢেলে দিয়েছিল, সেখানেই রয়ে গেছে। খুন আর খুনের উদ্দেশ্য কোনো রকমভাবে প্রমাণিত হলো, চারুদত্তকে দোষী সাব্যস্ত করা হলো। কিন্তু ওখানে উপস্থিত সভাসদদের মধ্যে অনেকেই কিন্তু মানতে রাজি ছিল না যে চারুদত্তই অপরাধটা করেছে। চারুদত্তের প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলো, রাজা পালক তাকে প্রাণদণ্ডের আদেশ দিল। এবার আমরা দেখতে পাবো দশম অঙ্ক, শেষ, 10th অ্যাক্ট। এখানে দেখা যায় চারুদত্তকে যখন ফাঁসি দেওয়া হবে এইরকম অবস্থা, মানে ফাঁসির মঞ্চে উপস্থিত হয়ে গেছে, উঠে গেছে, সেই সময় এসে সেই বৌদ্ধ সন্ন্যাসী আর বসন্ত সেনা সেখানে এসে উপস্থিত হয়। আর সবাই দেখে যে বসন্ত সেনা তো জীবিত রয়েছে এবং তখন চারুদত্তের সমস্ত দোষ যে মিথ্যা সেটা প্রমাণিত হয়। চারুদত্ত প্রাণদণ্ড থেকে মুক্তি পান। আবার আমরা দেখতে পাবো অন্যদিকে আরেকটা ঘটনা ঘটছে যে আর্যক যে পালিয়ে বেড়াচ্ছে, যে বিদ্রোহী, সে জেল থেকে ছাড়া পেয়ে পালিয়ে বেড়াচ্ছে, সে কি করে, রাজা পালককে খুন করে ফেলে এবং এবং নিজেই রাজা হয়ে যান। এবার নতুন রাজা আসে, নতুন রাজা এসে কি করে না, চারুদত্তকে বিশেষ সম্মান প্রদান করেন, কারণ চারুদত্ত তাকে উপকার করেছিল, পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর তিনি চারুদত্ত আর বসন্ত সেনার বিবাহকে, মিলনকে, ভালোবাসাকে
আইন সিদ্ধ বলে ঘোষণা করেন। এতে দেখা যাচ্ছে যে যে চারুদত্তের যে স্ত্রী ধূতা, সেও কোনো বাধা দেয় না, সেও সম্মতি দান করেন। এবং এখান থেকে আমরা একটি জিনিস ক্লিয়ারলি জানতে পারি যে সেই যুগে বহুবিবাহ ছিল একটি স্বাভাবিক ঘটনা, আর এইভাবেই মিলনের মধ্য দিয়ে নাটকটি শেষ হয়, হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে এটি শেষ হয়। এটি একটি কমেডি। ধন্যবাদ।